Hi everyone, how all are you? I hope you all are doing well. তো আজ আমরা এখানে স্পোকেন ইংলিশ শেখার জন্য একত্রিত হয়েছি। স্পোকেন ইংলিশ শেখার জন্য সবথেকে বড় যে জিনিসটা সেটা হলো কনফিডেন্স। কনফিডেন্স ছাড়া তুমি কখনো ইংরেজিতে কথা বলতে পারবে না। কারণ একটা জিনিস মনে রাখো, ইংরেজিতে যদি তুমি কথা বলতে চাও, তোমাকে সবার আগে নিজের মধ্যে সেই জোরটা, সেই ভয়গুলো কাটিয়ে তুলতে হবে যে আমি বলতে পারবো, আমি বলবো। কারণ দেখো, তুমি যখন বাংলাতে কথা বলতে পারো, তুমি অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারবে। এবার তোমার মনের মধ্যে যদি ভয় কাজ করে যে আমি তো বাঙালি, তাই আমি বাংলায় কথা বলতে পারি, ঠিক আছে? আমি তোমাকে একটা ছোট্ট উদাহরণ দিই। দেখো, কোনো টুরিস্ট স্পটে গেলে সেখানে তুমি দেখতে পাবে অনেক গাইড থাকে, ছোট ছোট ছেলে থাকে বা অনেক মানুষজন থাকে যারা গাইড করে টুরিস্টদের। বিভিন্ন মানে এই জগতের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষদের গাইড করে তারা, ইংরেজি বলে, কেউ কেউ স্প্যানিশ বলে, ঠিক আছে? তো তারা কি করে বলছে? তারা তো জন্মসূত্রে কেউ এরকম ভাবে শেখেনি, তাই না? তারা পড়াশোনাও করেনি, তারা হয়তো তাদের তুমি যদি জিজ্ঞাসা করো, তারা হয়তো বেশি দূর পড়াশোনাও করেনি বা স্কুলেও কোনোদিন যায়নি, তবুও তারা ইংরেজিতে স্প্যানিশে কথা বলতে পারে। কি করে? শুনে শুনে, এনভায়রনমেন্ট। তারা যখন ছোটবেলা থেকে তারা ওই জায়গাতেই বড় হয়েছে এবং তারা শুনেছে কি করে ইংরেজিতে কথা বলতে হয়, ঠিক আছে? তাই তাদের মধ্যে সেই ভয়টা কাজ করে না আজ তোমার মধ্যে যে ভয়টা কাজ করছে। তো বি কনফিডেন্ট, আমরা ইংরেজিতে কথা বলবো। একটা চ্যালেঞ্জ রাখা যাক, 90 দিনে আমরা ইংরেজিতে কথা বলা শিখবো, ঠিক আছে? তো শুধুমাত্র ইংরেজি নয়, ইংরেজিতে কথা বলা নয়, আমরা রাইটিং স্কিলও ডেভেলপ করব। এর পাশাপাশি আমরা কমিউনিকেশন স্কিলে যে যে মেইন পার্টগুলো আছে সেগুলো আমরা ডেভেলপ করব। ওকে, তো চলো শুরু করা যাক। একটা জিনিস প্রথমে মনে রাখতে হবে, স্পোকেন ইংলিশ শিখতে গেলে গ্রামার শিখতে হয়। কি ঠিক বললাম? কিছুটা ঠিক বললাম। গ্রামার অবশ্যই শিখতে হবে, কারণ স্পোকেন ইংলিশ শিখতে গেলে গ্রামার যখন তুমি শিখবে তখন তোমার স্পিকিং যে স্কিলটা সেটা ডেভেলপ হবে, তুমি নিজে কনফিডেন্ট হবে। আর কি হবে? আর তুমি নিখুঁতভাবে বলতে পারবে কোনো ভুল ছাড়া। হ্যাঁ, একটা জিনিস কি জানো, একটা মজার বিষয়, যারা ইংরেজ, ব্রিটিশ, যারা যারা আমেরিকান, তারাও অনেকে গ্রামাটিক্যাল মিস্টেক করে। শুনতে অবাক লাগছে, কিন্তু সত্যি তারা অনেকে মিস্টেক করে থাকে। তো এই জায়গায় দাঁড়িয়ে তারাও যেহেতু মিস্টেক করে থাকে, আমরাও মিস্টেক করলে কোনো ব্যাপার না, এমনটা নয়। দেখো, একটা জিনিস বলবো, ইংরেজিটা শেখা ইংরেজির মতো শিখতে হবে যদি তুমি শিখতে চাও। একটা জিনিস আমি ভালো করে বলি, কোনো ব্রিটিশ যদি ভারতে আসে, তারা যখন ইংরেজিতে কথা বলবে দেখবে একটা অন্য রকম শোনাবে। আমরা যেটা বলবো, আমি বাজারে যাচ্ছি, আমি যদি বলতে চাই, তারা বলবে আমি বাজারে যাচ্ছি, তবু এরকম ভাবে বলতে পারবে না, একটু বিকট লাগবে। ঠিক সেরকম ভাবে দেখতে গেলে আমরা যদি তাদের মতো করে ইংরেজি না বলতে পারি, আমাদের ভাষাটা, আমাদের ইংরেজিটা তাদের কাছে ঠিক ওই রকমই শোনাবে, আমি বাজারে যাচ্ছি। ওকে, লাইক দ্যাট। তো এই সার্কামস্টেন্স যেগুলো আছে সেগুলোকে আমরা সবকিছু কনফিডেন্সের সঙ্গে সবকিছু ফিনিশ করব, ঠিক আছে? তো এই জায়গা থেকে এবার আমি কি বলছি, আমি বলতে চাইছি না যে তোমাকে ব্রিটিশদের মতোই কথা বলতে হবে, আমি এটা বলতে চাইছি না, কিন্তু ট্রাই করতে হবে বলার, যাতে তোমার প্রোনাউন্সিয়েশন যেগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়। দেখো, আমরা যখন শিখবই প্রপারলি শিখবো। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকে প্রথম দিন। তো প্রথম দিন যেহেতু আমরা আজকে শুরু করব আমাদের একটা ছোট্ট লেসন দিয়ে, যেটা হচ্ছে সেন্টেন্স। আমরা কথা বলার সময় কিছু কিছু সেন্টেন্স আমরা ইউজ করি, কিছু কিছু না, সব কিছু, সব মানে সব সময় আমরা সেন্টেন্স ইউজ করে থাকি। সেন্টেন্স ছাড়া আমরা তো কথা বলতেই পারবো না। তো সেন্টেন্সের যে স্ট্রাকচারটা হয় সেটা আমরা আজকে শিখবো। অনেকে বলবে স্যার, কথা আমরা জানি স্ট্রাকচার কি হয়। অবশ্যই তুমি জানো, কিন্তু এর ভিতরে জিনিসটা তোমাকে জানতে হবে, ডিপলি তোমাকে জানতে হবে, যাতে তুমি কনফিডেন্সের সঙ্গে সামনে এগিয়ে যেতে পারো, তোমাকে পিছিয়ে তাকাতে না হয়। চলো শুরু করা যাক। সেন্টেন্স, যেটাকে আমরা বাংলায় বলি বাক্য। ওকে, সেন্টেন্স আমরা কাকে বলি এসব বাদ দাও, এসব আমরা শিখবো না। সেন্টেন্সের গঠন শিখবো। সেন্টেন্স আমরা অলরেডি জানি, আমরা যা বলি সেটাই সেন্টেন্স। হ্যাঁ, এবার হয় কি, অনেক সময় আমরা ফ্রেজ বলে থাকি। সেন্টেন্সের একটা রুল আছে, একটা সেন্টেন্সে চারটে জিনিস থাকে, চারটে মেইন কম্পোনেন্ট থাকে। এবার কেন বললাম দেখে নাও। প্রথমে থাকে
সাবজেক্ট, ওকে। সেকেন্ড থাকে ভার্ব, থার্ড থাকে অবজেক্ট, অ্যান্ড ফোর্থ যেটা সেটা হলো কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট, দেখো এই চারটে পার্ট একটা সেন্টেন্সে থাকতে পারে, ঠিক আছে। এই সব কিছুর মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে এই ভার্ব। ইটস সো মাচ ইম্পর্টেন্ট, মনে রাখবে। দেখো কেন বললাম, একটা ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স হতে পারে না। একটা ফ্রেজ হতে পারে, মানে একটা ফ্রেজ মানে কি একটা বাক্যাংশ হতে পারে, কিন্তু একটা ভার্ব ছাড়া কখনো একটা সেন্টেন্স ফুলফিল হতে পারে না। এবার চলে আসি সাবজেক্টে। হোয়াট ইজ সাবজেক্ট? শর্টকাটে বলতে গেলে, মানে ছোট ভাষায় একটা বলতে গেলে, যার সম্বন্ধে আমরা কোনো কিছু বলছি সেটাই সাবজেক্ট। যার সম্পর্কে আমরা কিছু বলছি সেটাই সাবজেক্ট। সাবজেক্ট বের করার একটা রুল আছে, আমরা শিখবো পরে। এবার চলে আসি অবজেক্টে। অবজেক্টটা কি? অবজেক্টটা হলো এই সাবজেক্টের সম্বন্ধে আমরা যা বলছি। একটু ওয়ার্ড শোনালো, ঠিক আছে, জেনে নিই। ওকে, যা বলছি এই সাবজেক্টের সম্বন্ধে। দেখো, আর কমপ্লিমেন্টটা কি জেনে নাও। কমপ্লিমেন্ট হচ্ছে এমন একটা ওয়ার্ড বা এমন কিছু ওয়ার্ড যা সাবজেক্টেও আসে না, ভার্বেও আসে না, অবজেক্টেও আসে না, মানে এর ক্যাটাগরিতে আসে না, সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। বোঝা গেল? তো এবার আমরা এই জিনিসটাকে একটু বিস্তারিত জানি, যাতে করে আমাদের যে কনফিউশন গুলো তৈরি হয়েছে আমাদের মনের মধ্যে এখনো পর্যন্ত, সেগুলো দূর হয়ে যায়। জাস্ট আ মিনিট। ওকে, আমরা এটা মুছে নিই বোর্ডটা। ওকে, তো আমরা যদি দেখি একটা সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স লিখে নিই, বেটার হবে। আই রিড আ বুক। আই রিড আ বুক, এটার মানে আমি বই পড়ি, ঠিক আছে। তো আমরা এখন টেন্সে যাব না, টেন্সে একটু পরে যাব। নর্মাল একটা সেন্টেন্স আমরা লিখে নিলাম। এবার আমরা জানবো এই সেন্টেন্সটার থেকে কি করে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বার করতে হবে। অনেকেই বলবে স্যার আই সাবজেক্ট, রিড ভার্ব, আ বুক অবজেক্ট, তাই তো? অবশ্যই ঠিক, কিন্তু প্রপার নিয়মটা জানা জরুরি। কারণ এটা যদি তুমি না জানো, এর পরের কিছু সেন্টেন্স আমি দিলে সেটা তুমি পারবে না। তো জেনে নাও। দেখো, সবার প্রথমে আমরা কি খুঁজবো? ভার্বকে। একটা সেন্টেন্সে সবার প্রথমে আমরা খুঁজি ভার্বকে। ভার্ব কাকে বলে এটাকে এবার জানতে হবে। ভার্ব কাকে বলে? ভার্ব কাকে বলে এই জিনিসটা যদি আমরা জানতে চাই, আমাদের কাছে, আমরা ছোটবেলা থেকে অনেক জায়গা থেকে শিখে এসেছি যে আমরা যা করি তাই ভার্ব, তাই তো? অবশ্যই আমরা যা করি তাই ভার্ব, কিন্তু এটা পুরোপুরি নয়, এর পরেও কিছু আছে। ভার্ব, ভার্ব, হোয়াট ইজ ভার্ব? Doing something, having something, and being something. মানে এটাকে যদি আমরা বাংলায় বলি, কোনো কিছু করা, থাকা, হওয়া। কোনো কিছু করা, থাকা, হওয়াকে আমরা বলি ভার্ব। মানে যে ওয়ার্ডটা কোনো কিছু করা, থাকা, হওয়া বোঝায় তাকে আমরা ভার্ব বলি। ক্লিয়ার আশা করি, তাই তো? ওকে, তো এবার এদিকে নজর দাও। এই সেন্টেন্সটায় কোনো কিছু করা, থাকা, হওয়া বোঝাচ্ছে?
দেখি আমি বই পড়ি, এই সেন্টেন্সটা মানে হচ্ছে এটা, এর মধ্যে কোনো কিছু করা বোঝাচ্ছে কি? দেখবো আমি বই পড়ি, পড়ি পড়া একটা কাজ, তাই তো? তো আমরা পেয়ে গেছি আমাদের ভার্ব হচ্ছে রিড। ইজ ইট ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, তো আমরা এটা মুছে দিই। ওকে, আমরা ভার্ব পেয়েছি। এবার ভার্বকে পাওয়ার পরে আমাদের মূল জিনিস যেটা থাকবে সেটা হচ্ছে সাবজেক্টকে খোঁজা। সাবজেক্টকে আমরা কি করে খুঁজতে পারি? খুঁজবো কেন এই জিনিসটা পরে জানবো। আমরা কি করে খুঁজতে পারি আগে জেনে নিই। দেখো এই প্রথমে বসে আছে এটাই সাবজেক্ট, অবশ্যই ঠিক বলেছো, প্রথমে বসে আছে এটাই সাবজেক্ট, কিন্তু কি করে এটা সাবজেক্ট, কি করে আমরা খুঁজবো? যার সম্বন্ধে বলা হচ্ছে সেটা তো অবশ্যই সাবজেক্ট, কিন্তু একটা রুল আছে, মনে রেখে দাও। সেটা হচ্ছে আমরা ভার্বকে কোয়েশ্চেন করব, আমরা ভার্বকে একটা কোয়েশ্চেন করব। কি কোয়েশ্চেন করব? হু অর হুইচ দিয়ে। কেন বললাম? বলছি, দেখো ভার্বকে রিড, আমরা রিডকে কোয়েশ্চেন করব। হু রিড মানে কে পড়ে। একটা জিনিস মনে রাখো, আমরা ভার্বকে কোয়েশ্চেন করব মানে শুধুমাত্র ভার্বকেই মেনশন করব, আমরা এটা বলবো না হু রিড আ বুক, এটা কখনো বলবো না, কারণ আমরা জানি না সাবজেক্ট কি। আর বুক পিছনে আছে, এটাও সাবজেক্ট হতে পারে, ঠিক আছে? কিছু কিছু সিচুয়েশন এমন থাকে, আমরা সেটা পরে জানবো যখন আমরা প্র্যাকটিস করব, ঠিক আছে? তো আমরা এখন জেনে নিই হু রিড মানে কে পড়ে। তো অ্যান্সার কি আসছে? আমরা এটা বলেছিলাম আই রিড আ বুক, আমি বই পড়ি। তো এখানে যদি আমরা জিজ্ঞাসা করি হু রিড, কে পড়ে, তো অ্যান্সার কি আসবে? আমি পড়ি। তাহলে আমি যেটা সেটা হবে সাবজেক্ট। ইজ ইট ক্লিয়ার? আই হোপ ইটস ক্লিয়ার। ওকে, এবার হুইচটার কি করব? যেহেতু আমরা হু দিয়ে কোয়েশ্চেন করায় অ্যান্সার এসেছে, সেজন্য আমরা হুইচটাকে আর কোনো পাত্তা দেব না, ঠিক আছে? যদি অ্যান্সার না আসতো কোনো, তখন আমরা হুইচ দিয়ে কোয়েশ্চেন করতাম, তখন হয়তো অ্যান্সার আসতে পারতো। এবার প্রশ্ন, স্যার আমি যদি হু দিয়ে কোয়েশ্চেন করলাম অ্যান্সার এলো না, হুইচ দিয়ে কোয়েশ্চেন করলাম অ্যান্সার এলো না, তাহলে সাবজেক্ট কি হবে? সেই সেন্টেন্সে সাবজেক্ট নেই। জোর জবরদস্তি কোনো কিছুকে সাবজেক্টের উপরে চাপিয়ে দেওয়া যাবে না, মনে থাকবে? ওকে, চলো এটা থেকে আমরা কি পেলাম? সাবজেক্ট। এবার চলে আসি অবজেক্ট কি করে বার করব। একটা সেন্টেন্সে অবজেক্ট কি করে বার করতে হয় একটু ভাবতে হবে। দেখো এই পিছনে এটা আছে মানে এটাই অবজেক্ট এমনটা নয়, এটা একটা গেস করলাম, আমরা তুক্কা দিলাম, তুক্কা দিলে হবে না, বুঝতে হবে, সেইভাবে বার করতে হবে। দেখো আমরা অবজেক্ট বার করতে গেলে what or সরি একটা মিস্টেক হলো, what and whom দিয়ে কোয়েশ্চেন করব। এখানে কিন্তু অর ছিল, এখানে কিন্তু অ্যান্ড আছে, মানে আমাকে ওয়ার্ড দিয়েও কোয়েশ্চেন করতে হবে, হুম দিয়েও কোয়েশ্চেন করতে হবে। কারণ কি? দেখো একটা সেন্টেন্সে আমাদের শর্ত কি ছিল? আমি প্রথমেই বলেছিলাম ভার্ব একটা থাকতেই হবে, একটা ভার্ব থাকতেই হবে। সেই সেন্টেন্সে সাবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্ট নাও থাকতে পারে, অবজেক্ট একটা থাকতে পারে, অথবা অবজেক্ট দুটো থাকতে পারে। সেজন্য কিন্তু দুটো অ্যান্সার আসতে পারে। একটা বেরিয়ে গেছে মানে আর একটা কোয়েশ্চেন করলাম না, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তো কি করে করব এটা আমরা? দেখো প্রথমে আমরা প্রশ্ন করব রিড হোয়াট। রিড হোয়াট এটা আমাকে শর্টকাট একটা রুল। আগে একটা জিনিস মনে রাখো, আমরা যে কোয়েশ্চেনটা করেছিলাম হু রিড, হু রিড, এখানে সাবজেক্টের ক্ষেত্রে আমরা ভার্বটাকে পরে বসিয়েছিলাম, মানে আর কোয়েশ্চেনটাকে আগে বসিয়েছিলাম, ঠিক আছে? কিন্তু অবজেক্টের ক্ষেত্রে অন্য হবে, আমরা ভার্বটাকে আগে বসাবো, কোয়েশ্চেনটাকে পরে বসাবো। কারণ আমরা জানি সেন্টেন্সের স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট বসে, তারপর ভার্ব বসে, তারপর অবজেক্ট বসে। এটা কিন্তু মানে সমস্ত সেন্টেন্সের স্ট্রাকচার, কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সের স্ট্রাকচার এটা, ঠিক আছে? আই হোপ ইটস ক্লিয়ার। দেখো তাহলে আমরা কি জিজ্ঞাসা করবো অবজেক্ট বার করতে গেলে? রিড
what, read what, read what মানে কি, পড়ি কি, কি পড়ি, আছে উত্তর, I read a book, একটা বই পড়ি, অবজেক্ট বার হয়ে গেল, তাই তো নাকি? তাহলে হুম দিয়ে কি এখন আর কোয়েশ্চেন করব? করতে তো হতো, কিন্তু কোনো তো ওয়ার্ড বেঁচে নেই, তো হুম দিয়ে এখানে কোয়েশ্চেন করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা প্রত্যেকটা জিনিস পেয়ে গেছি অলরেডি। এটা ক্লিয়ার হলো আশা করি। একটা অন্য এক্সাম্পল দিয়ে ট্রাই করি, আমরা সত্যি কি বুঝেছি নাকি বুঝিনি। ওকে, ওকে, আই গেভ ইউ আ পেন, এর মানে কি, আমি তোমাকে একটা পেন দিলাম। তো আমাদের প্রথম রুল কি ছিল, প্রথম আমাদের যে রুলটা ছিল ভার্বকে খুঁজে বার করা। আমরা ভার্বকে খুঁজবো, ভার্ব কাকে বলে আমরা বলেছিলাম, কোনো কিছু করা থাকা হওয়া যে শব্দটা বোঝায় তাকে ভার্ব বলি আমরা। তো এখানে কি কোনো কিছু করা থাকা হওয়া বোঝাচ্ছে? অবশ্যই। আমি দিলাম, দেওয়া, দেওয়াটা একটা কাজ, তাই তো? তো গেভ ইটস আ ভার্ব, রাইট? গেভ ইটস আ ভার্ব। আর কি, এবার আমরা ভার্ব তো পেয়ে গেছি, ভার্বকে ছেড়ে আমরা এখন সাবজেক্ট দেখব, কারণ ভার্ব অলরেডি আমরা পেয়ে গেছি, ঠিক আছে? তো সাবজেক্ট কি করে বার করব? সাবজেক্টের রুল ছিল, এখানে কি রুল ছিল, ভার্বকে কোয়েশ্চেন করতে হবে হু অর হুইচ দিয়ে, তাই তো? হু অর হুইচ দিয়ে, হু অর হুইচ দিয়ে আমরা যদি কোয়েশ্চেন করি, প্রথমে আমরা হু দিয়ে কোয়েশ্চেন করব। কি করব? হু গেভ, কে দিল, এখানে আমরা দেখতে পাচ্ছি আমি দিলাম, আই গে, তো সাবজেক্ট নিশ্চয়ই এটাই হবে। এবার আমাদের কি ছিল, কি বলা ছিল, হুইচ দিয়ে আমরা কোয়েশ্চেন করব না যদি আমাদের হু দিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার বেরিয়ে যায়, তো আমরা আর এখানে কোয়েশ্চেন করার প্রয়োজন পড়বে না, আমরা সাবজেক্ট পেয়ে গেছি, ভার্ব পেয়ে গেছি। ক্লিয়ার? এবার আমরা দেখব অবজেক্ট। অবজেক্ট বার করার জন্য ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল ভার্বকে কোয়েশ্চেন করতে হবে হোয়াট অ্যান্ড হুম দিয়ে, তাই তো? হোয়াট এর হুম দিয়ে কোয়েশ্চেন করতে হবে। আর রুল কি ছিল? আমরা বলেছিলাম ভার্বকে আমরা আগে বসাবো আর কোয়েশ্চেনকে আমরা পরে বসাবো। কি করে? গেভ হোয়াট, গেভ হোয়াট মানে কি, দিলাম কি, কি দিলাম, আমি তোমায় একটা পেন দিলাম, কি দিলাম, আ পেন। বোঝা গেল? আমি তোমাকে একটা পেন দিলাম। ওকে, আরো একটা কোয়েশ্চেন আছে আমাদের, গেভ হুম, গেভ হুম, দিলাম কাকে, কাকে দিলাম, তোমাকে। আই গেভ ইউ আ পেন, আমি তোমাকে একটা পেন দিলাম। তাহলে দুটো অবজেক্ট পাওয়া গেল। ব্যাপারটা ক্লিয়ার তো? তো এরকম ভাবেই আমরা সাবজেক্ট ভার্ব অবজেক্ট বার করব, ঠিক আছে? তো আরো একটা কনফিউশন হয়ে থাকে, আচ্ছা স্যার আমরা হু দিয়েই কোয়েশ্চেন করছি, সব অ্যান্সার বেরিয়ে যাচ্ছে, হুইচ দিয়ে কোনখানে জায়গাটা আসবে? অবশ্যই এই জিনিসটা বলবো, কখন আমাদেরকে হুইচ দিয়ে কোয়েশ্চেন করতে হবে আমরা কি করে বুঝবো? কি লিখলাম? দ্য ট্রেন লেফট দ্য স্টেশন, এর মানে ট্রেনটা স্টেশন ছাড়লো, তাই তো? প্রথমে আমাদের রুল কি ছিল, ভার্বকে খুঁজে বার করা। তো আমরা দেখবো কোনো কিছু করা থাকা হওয়া বোঝাচ্ছে কিনা, কোনো কিছু করা, ট্রেনটা স্টেশন ছাড়লো, ছাড়া, কোনো কিছু করা, রাইট? সো
we will just mention it as a verb. Okay, so left is verb ছাড়া। এবার আমরা প্রশ্ন করব ভার্বকে হু লেফট, কে ছাড়লো, তাই তো? আমরা প্রশ্ন করব হু লেফট, কে ছাড়লো। নিশ্চয়ই আনসার দ্য ট্রেন আসবে না, কারণ ট্রেন কোনো ব্যক্তি নয়, তাই না? ট্রেন একটা বস্তু। তো ওই জায়গাটাতে আমাদের হু দিয়ে কোয়েশ্চেনের অ্যান্সার এলো না। আমরা ওইখানে কি দিয়ে অ্যান্সার আসবে আমাদের, যদি আমরা হুইচ দিয়ে কোয়েশ্চেন করি, হুইচ লেফট, কি ছাড়লো বা কোনটা ছাড়লো, এই জিনিসটা। তো আমরা যদি কোয়েশ্চেন করি আসবে অ্যান্সার কি, দ্য ট্রেন লেফট, তখন এটা হবে আমাদের সাবজেক্ট। ওকে, এটা হবে আমাদের সাবজেক্ট, বোঝা গেল? আর তারপর স্টেশন দা, এবার আমরা কি করব, অবজেক্ট বার করব, বোঝা গেল? অবজেক্ট কি করে বার করব, আমাদের কাছে আছে। এবার দেখো একটা জিনিস, আমরা কি বলেছিলাম, সাবজেক্ট যখন বার করব তখন সাবজেক্ট বার করার সময় এই যে কোয়েশ্চেনটা, আমাদের যে কোয়েশ্চেনটা হুইচ লেট, এই হুইচ কোয়েশ্চেনটা ভার্বের আগে বসাবো, তাহলে আমাদের কোয়েশ্চেনটার অ্যান্সার মানেটা কি দাঁড়াবে, কোনটা ছাড়লো বা কি ছাড়লো, বোঝা গেল? মানে কি ছাড়লো, ট্রেন ছাড়লো বা ট্রেনটা ছাড়লো। এবার মানে আমাদের প্রায়োরিটি থাকবে সামনে, বোঝা গেল? সাবজেক্টের ক্ষেত্রে, অবজেক্টের ক্ষেত্রে কি বলেছিলাম, লেফট, কি হবে, লেফট ওয়াচ, ছাড়লো কি, মানে এর পরের বিষয়টা, মানে ভার্বের পরে যে জিনিসটা আছে হোয়াট, কোয়েশ্চেন যেখানে আছে সেখানে যে অ্যান্সারটা আসবে সেই অ্যান্সারটাই দিতে হবে, ঠিক আছে? লেফট ওয়াচ, ছাড়লো কি, কি ছাড়লো, ছাড়লো কি, দ্য স্টেশন। ক্লিয়ার? তাহলে এটা কি হবে, অবজেক্ট, বোঝা গেল? হুম দিয়ে এখানে কোয়েশ্চেন করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে আর কোনো ওয়ার্ড অবশিষ্ট নেই, ঠিক আছে? এটা বোঝা গেল আশা করি। এবার চলে আসি যে মিস্টেক গুলো আমরা সাধারণত করে থাকি সেগুলো কি। যে মিস্টেক গুলো সাধারণত আমরা করে থাকি সেটা হচ্ছে, একটা সেন্টেন্স লিখি বোঝা যাবে, হি goes to স্কুল। এটা মানে কি, সে স্কুলে যায়, তাই তো? ভালো করে দেখো এখানে ভার্ব কি, কোনো কিছু করা থাকা হওয়া, গোস কোনো কিছু করা, যাওয়া মানে একটা কাজ করা, তাই তো? এটা হচ্ছে ভার্ব। সাবজেক্ট বার করব, হু গোস কে যায়, হি সে। ইজি, আমাদেরকে বারবার প্র্যাকটিস করতে হবে এই জিনিসগুলো নিয়ে, ঠিক আছে? এটা আমাদেরকে বার করতে হবে। তারপর হচ্ছে অবজেক্ট আমরা বার করব। অবজেক্ট কি করে বার করব, অবজেক্ট বার করতে গেলে আমাদেরকে কোয়েশ্চেন করতে হবে কি দিয়ে, হোয়াট অ্যান্ড হুম দিয়ে। তো আমরা কোয়েশ্চেন করব, গোস হোয়াট, যায় কি, কোন অ্যান্সার আসছে? না না, এই ভুলটা করো না। স্কুলে যায়, কেউ হয়তো বলবে স্কুলে যায়, কিন্তু আমি তো জিজ্ঞাসা করিনি যায় কোথায়, আমি কি জিজ্ঞাসা করেছি, যায় কি, কোনো অ্যান্সার আসছে না, ঠিক আছে? কোনো অ্যান্সার নেই। তারপরে কোয়েশ্চেন ছিল কি আমাদের, গোস হুম, যায় তাকে, কারণ অবজেক্ট বার করতে গেলে আমাদেরকে এই দুটো দিয়ে কোয়েশ্চেন করতে হবে, তবেই তো অবজেক্ট বার হবে। তো আমরা সেকেন্ড কোয়েশ্চেনটা কি আছে, যায় কাকে, কোনো অ্যান্সার আসছে না, কারণ স্কুল কখন আসবে, আমরা যখন কোয়েশ্চেন করব যায় কোথায় তখন আসবে স্কুল, কিন্তু এই দুটো দিয়ে এলো না। বাবা, তাহলে কি অবজেক্ট নেই, নেই অবজেক্ট এখানে। তাহলে স্কুলটা কি হবে, আমরা কি বলেছিলাম, মানে বাক্যের কোনো ওয়ার্ড যদি সাবজেক্ট, মানে সেন্টেন্সের কোনো ওয়ার্ড যদি সাবজেক্ট, অবজেক্ট অথবা ভার্ব কোনো কিছুর মধ্যে না আসে, তাহলে সেটা কি হবে, কমপ্লিমেন্ট। অনেকে এই ভুলটা করে, যেহেতু এর পিছনে এটা আছে সেজন্য এটা অবজেক্ট হয়ে যায়, তা কিন্তু নয়। আমাদেরকে জানতে হবে, এবার কেন জানতে হবে সেটা আমরা পরে জানবো। দেখুন, ইংরেজিতে কথা বলতে পারাটা কিন্তু একটা আর্ট, ঠিক আছে? এবার আমি যদি মনে করি ওটা আমি একদিনে শিখে নেব, আমি কখনো পারবো না। পারবেন? পারবেন না।
তো একটু ধৈর্য ধরে শিখতে হবে। আমরা উল্টো পাল্টা অপ্রয়োজনীয় জিনিস কিছু শিখবো না, যেগুলো শিখবো সেগুলো খুবই প্রয়োজনীয় হবে। ঠিক আছে, এবার এগুলো শেখার মানে কি? এগুলো শেখার মানে হচ্ছে যেমন একটা বাড়ি বানাতে গেলে একটা ভিত তৈরি করতে হয়, এটা আপনার একটা ভিত। একটা সেন্টেন্স আপনি যখন বলবেন, ঠিক আছে, তখন আপনার একটা ভিত লাগবে, যেটা হচ্ছে সেন্টেন্সের স্ট্রাকচার। দুটো উপায় শেখা যায়। একটা হচ্ছে আপনি ইংরেজি শিখতে গেলে আপনাকে ইংল্যান্ডে বা আমেরিকা, মানে যে দেশে ইংরেজির বেশি প্রচলন, ইংরেজিতে সবাই কথা বলে, সে দেশে গিয়ে আপনাকে 1-2 বছর কাটাতে হবে, সবার সাথে ইন্টারাক্ট করতে হবে, আপনি নিজে থেকেই শিখে যাবেন। অথবা একটা প্রপার গাইডের মাধ্যমে আপনি শিখতে পারবেন। ঠিক আছে, তো আমরা এখানে ইউটিউবে আপনাদের জন্য, ইউটিউব, ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মে আপনাদের জন্য এই ফ্রি লার্নিং সেশনগুলো অ্যাভেলেবেল করেছি। তো এই জিনিসগুলো ভালো করে আপনারা ফোকাস করুন। আমরা 90 দিনের মধ্যে আপনাকে একটা প্রপার স্পিকিং, ইংলিশ স্পিকিং এর কোর্স প্রোভাইড করব। ঠিক আছে, যেটা আপনি যদি কমপ্লিট করেন, পুরোপুরি প্রত্যেকটা ভিডিও যদি আপনি দেখেন, আপনি প্রপারলি ইংরেজিতে কথা বলতে পারবেন। হ্যাঁ, একদম ব্রিটিশদের মতো হয়তো আপনি বলতে পারবেন না, কিন্তু এতটুকু গ্যারান্টি আমি দিতে পারি, আপনি ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। সো স্টে টিউনড উইথ আস। ওকে, এই জিনিসটা দেখুন, সেন্টেন্স আমরা আজকে শিখলাম, নেক্সট ডে আমাদের রোড ম্যাপ থাকবে, পার্টস অফ স্পিচ, টেন্স, বিভিন্ন রকম কিছু জিনিস শিখবো, এবং আমরা এর পাশাপাশি ইংলিশ স্পিকিং প্র্যাকটিস করব। আমি আপনাদেরকে বলবো কিভাবে ইংরেজিতে কথা বলা প্র্যাকটিস করা যায়, যার মাধ্যমে আপনি খুব দ্রুত ইংরেজিতে কথা বলাটাকে আয়ত্ত করতে পারবেন। সো be confident for this learning, and thank you from Smart Info Class. You can visit our website www.smartinfoclass.com if you want to take any spoken English classes or different classes we have. So bye for today. Thank you.